শুভেচ্ছা। বাঙালিয়ানা সায়াহ্নের সংবাদে স্বাগত। পুরো বিজয়ের মাস জুড়ে দেখুন বাঙালিয়ানার বিশেষ আয়োজন। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। তফসিল প্রত্যাখ্যান করেছে আওয়ামী লীগ, কিন্তু নেতারা বলছেন তারা নির্বাচন বয়কট করবেন না। শহীদ বুদ্ধিজীবী দিবস আজ। ৭১-এর এই দিনে পাকিস্তান সেনাবাহিনীর তালিকা ধরে এ জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করে জামায়াতে ইসলামী আর তার ছাত্র সংগঠনের সদস্যরা। তারেক রহমানের দেশে ফেরার দিনে স্মরণকালের সবচেয়ে বড় জনসমাবেশ ঘটনার পরিকল্পনা করছে বিএনপি। ঢাকায় যাবেন সারা দেশের নেতাকর্মীরা। সুদানের শান্তিরক্ষীদের ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে বিদ্রোহীরা। ৬ বাংলাদেশি সেনা নিহত। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। বাংলাদেশের সদ্য ঘোষিত নির্বাচনী তফসিল প্রত্যাখ্যান করার ঘোষণা দিয়েছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ। নির্বাচনকালীন একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন আয়োজনের জন্য দলটি দাবি জানিয়েছে। আওয়ামী লীগের একটি বিবৃতিতে বলা হয়েছে, দেশের জনগণের বৃহত্তম অংশের প্রতিনিধিত্বকারীদের বাইরে রেখে ঘোষিত নির্বাচনী তফসিল বাংলাদেশ আওয়ামী লীগ প্রত্যাখ্যান করছে। ফেব্রুয়ারি মাসের নির্বাচনকে একটি অসাংবিধানিক সরকারের অধীনে অবৈধ নির্বাচন বলে মন্তব্য করেছেন ভারতে অবস্থানরত দলটির নেতারা। তবে নির্বাচনী তফসিল প্রত্যাখ্যান করলেও দলের পক্ষ থেকে নির্বাচন বয়কটের মতো কোনো ঘোষণা দেওয়া হয়নি। ভারতে অবস্থানরত দলটির কয়েকজন নেতার সঙ্গে কথা বলেছে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি। তারা সকলেই ফেব্রুয়ারি মাসের নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, এটা অসাংবিধানিক সরকারের অবৈধ নির্বাচন। এই নির্বাচনে অংশগ্রহণ করার কোনো সুযোগ আওয়ামী লীগের নেই। গণতান্ত্রিক নির্বাচন সেটাকেই বলা হয় যা অবাধ ও সুষ্ঠু হওয়ার পাশাপাশি সেই ভোট অন্তর্ভুক্তিমূলকও হয়। কিন্তু আওয়ামী লীগ যে দলকে বাংলাদেশের অর্ধেকেরও বেশি ভোটার সমর্থন করেন, তাদের বাদ দিয়ে কোনো নির্বাচন তো প্রহসন ছাড়া কিছু না। আওয়ামী লীগ বাংলাদেশে অনুষ্ঠিত দুটি বাদে বাকি সব জাতীয় নির্বাচনে অংশ নিয়েছে। এবারের নির্বাচনেও অংশ নিতে চায় দলটি, যদিও বর্তমান পরিস্থিতিতে সেই সুযোগ নেই বলেও জানেন দলটির নেতারা। দলের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম বলছিলেন, আমরা নির্বাচনমুখী দল, নির্বাচনে বিশ্বাসী। ষড়যন্ত্র করে আমাদের নির্বাচনের বাইরে রেখে দেওয়া হলে তা তো কোনো অর্থবহ নির্বাচন হলো না। হাজার হাজার নেতাকর্মীকে জেলে আটকিয়ে রেখে আমাদের নিবন্ধন বাতিল করে দিয়ে নির্বাচনের যে তফসিল ঘোষণা হয়েছে তা আমরা প্রত্যাখ্যান করছি। আওয়ামী লীগের টানা প্রায় ১৬ বছরের শাসন আমলে তারা দলীয় সরকারের অধীনে ৩টি বিতর্কিত নির্বাচন অনুষ্ঠান করেছিল। প্রধান বিরোধী দলের বর্জনের কারণে দুটি নির্বাচন হয়েছিল একতরফা এবং অপরটিতে ব্যাপক কারচুপির অভিযোগ ছিল। ১৪ ডিসেম্বর সাল ১৯৭১। মুক্তিযুদ্ধের চূড়ান্ত সময়। মিত্রবাহিনী তথা মুক্তিবাহিনীর বিজয় আসন্ন। পরাজয়ের শঙ্কায় কুঁকড়ে যাওয়া পাক বাহিনী আর তাদের দেশীয় দোসররা এ সময় নিল ইতিহাসের ঘৃণ্যতম ও নিকৃষ্ট এক সিদ্ধান্ত, বাঙালি জাতির শ্রেষ্ঠতম সন্তানদের নিশ্চিহ্ন করার সিদ্ধান্ত। পাকিস্তানি জেনারেল রাও ফরমান আলীর নেতৃত্বে ও পরিকল্পনায় আলবদর বাহিনী পেল দায়িত্ব। ইসলামী ছাত্র সংঘ, যা অধুনা ছাত্র শিবির, তার নেতারা পেলেন বুদ্ধিজীবী হত্যার দায়িত্ব। এক্ষেত্রে ছাত্রসংঘ নেতা আশরাফুজ্জামান খান পেলেন প্রধান জল্লাদ তথা চিফ এক্সিকিউটরের দায়িত্ব, আর চৌধুরী মঈনুদ্দিন অপারেশন ইনচার্জ। যখন সারা দেশ বিজয়ের আনন্দে উন্মুখ, ঠিক তখনই ঘাতক চক্র রাতের আধারে তালিকা ধরে ধরে শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী, শিল্পী, সাহিত্যিক ও সংস্কৃতিসেবীদের ঘর থেকে চোখ বেঁধে তুলে নিয়ে যায়। পরে তাদের নির্মমভাবে হত্যা করে লাশ ফেলে রাখা হয় মিরপুর ও রায়ের বাজারের বধ্যভূমিতে। পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের মাত্র ২ দিন আগে ১৪ ডিসেম্বর রাতে কেবল ঢাকা শহরে প্রায় ১.৫ শতাধিক বুদ্ধিজীবীকে হত্যা করা হয়। পরদিন সকালে মিরপুরের ডোবানালা ও রায়ের বাজার ইটখোলায় পড়ে থাকতে দেখা যায় ক্ষতবিক্ষত নিথর দেহ। কারো শরীর গুলিবিদ্ধ, কারো হাত পেছনে বাঁধা, অনেককে বেয়নের দিয়ে খুঁচিয়ে হত্যা করা হয়। স্বাধীনতার উষালগ্নে এই ভয়াল দৃশ্য গোটা জাতিকে স্তব্ধ করে দেয়।
1972 সালে প্রকাশিত শহীদ বুদ্ধিজীবী দিবসের সংকলন, বিভিন্ন পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন এবং আন্তর্জাতিক সাময়িকী নিউজিকে প্রকাশিত সাংবাদিক নিকোলাস টমালিনের লেখায় উল্লেখ করা হয় মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীর সংখ্যা প্রায় 1070 জন। পুরো বিজয়ের মাস জুড়ে দেখুন বাঙালিয়ানার বিশেষ আয়োজন। 1971 সালের ডিসেম্বর। ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছিল বাংলার মুক্তাঞ্চলের মানচিত্র। অবস্থা বেগতিক দেখে পাকিস্তানি হানাদার বাহিনীও বাড়াচ্ছিল হিংস্র নৃশংসতার থাবা। রক্তাক্ত সেই সময়েই অস্ফুটে বেজে চলছিল বিজয়ের গান। সারা বিশ্বের ইথারে ইথারে উচ্চারিত হচ্ছিল বজ্র নির্ঘোষে একটি নাম, যে নাম মাথা নত করতে জানে না। রক্ত স্নাত সে নাম বাংলাদেশ। বাংলার বিজয়ের ক্ষণগণনায় আজ 14 ডিসেম্বর। যুদ্ধে পরাজয় আসন্ন জেনে পূর্ব পাকিস্তান প্রাদেশিক সরকারের সামরিক উপদেষ্টা মেজর জেনারেল রাও ফরমান আলীর নির্দেশ ও তালিকা মোতাবেক পাকিস্তানি হানাদার ও তাদের দোসর রাজাকার আলবদর আল-শামস বাহিনীর ঘাতক দল জাতির যেসব শ্রেষ্ঠ সন্তানদের বাড়ি থেকে তুলে নিয়ে আসে, পৈশাচিক নির্যাতনের পর ঢাকার মিরপুর ও মোহাম্মদপুর সহ বেশ কয়েকটি বধ্যভূমিতে তাদের হত্যা করে। দুপুর 12টা থেকে 1টার মধ্যে আলবদর বাহিনীর চিফ এক্সিকিউটর আশরাফুজ্জামান খান এবং অপারেশন ইনচার্জ চৌধুরী মঈনুদ্দিনের উপস্থিতিতে 7-8 জন সশস্ত্র আলবদর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকায় বাংলা বিভাগের অধ্যাপক মোফাজ্জল হায়দার চৌধুরীর বাসায় জোর করে ঢুকে পড়ে এবং তাকে ইপিআরটিসির একটি মিনি বাসে করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এ সময় অধ্যাপক মোফাজ্জলের ভাই এক ঘাতকের মুখোশ টেনে খুলে ফেললে ঘাতক চৌধুরী মঈনুদ্দিনের পরিচয় প্রকাশ পায়। তৎকালে চৌধুরী মঈনুদ্দিন বাংলা বিভাগের ছাত্র ছিল। দুপুরে ওই দুই ব্যক্তির নির্দেশে 3-4 জন সশস্ত্র আলবদর সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ও নাট্যকার মুনির চৌধুরীর সেন্ট্রাল রোডের বাসা থেকে বন্দুকের মুখে তাকে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। ঘাতক আলবদর বাহিনীর 4-5 জন সশস্ত্র সদস্য এদিন সন্ধ্যায় কারফিউ চলাকালে সাংবাদিক সাহিত্যিক শহীদুল্লাহ কায়সারকে তার কায়েতটুলির বাসা থেকে তুলে নিয়ে যায়। এদিন মিত্রবাহিনী ফরিদপুর থেকে ঢাকার পথে মধুমতি নদী অতিক্রম করে। দ্রুত ঢাকা পৌঁছবার জন্য মিত্রবাহিনীর 2টো ব্রিগেড পাক সেনাদের অবস্থান এড়িয়ে দুভাগে বিভক্ত হয়ে নদী পার হয়। মিত্রবাহিনীর একটি ব্রিগেড মানিকগঞ্জে পাক অবস্থানের উপর আক্রমণ করে এবং মানিকগঞ্জকে শত্রুমুক্ত করে সাভারের দিকে এগিয়ে আসে। মিত্রবাহিনী ঢাকার উত্তর দিক থেকে ঢাকায় প্রবেশের পথ টঙ্গীর তুরাগ নদীর পাড়ে পাক বাহিনীর মুখোমুখি হয়। পাক সৈন্যরা এখানে শক্তিশালী প্রতিবন্ধকতা গড়ে তুলেছিল। ঢাকার পশ্চিম উত্তর সীমানা বরাবর চন্দ্রা, সাভার, মিরপুর অঞ্চল ধরে রাজধানীর দিকে এগিয়ে আসতে থাকে মিত্রবাহিনীর আরও একটি ব্রিগেড। ঢাকার দক্ষিণ পূর্ব দিকে শীতলক্ষার পারে ড্যামরার মিত্রবাহিনী পাক প্রতিরোধ ব্যুহের উপর আঘাত হানে। আরেকটি দল শীতলক্ষা পার হয়ে রূপগঞ্জ মুক্ত করে। কে ফোর্সের অধিকাংশ দল এদিন মুরাপাড়া পৌঁছে যায় এবং শীতলক্ষা নদী পার হয়ে বালু নদীর পাড়ে অবস্থান নেয়। 4-5 দিন আগে থেকেই মার্কিন 7ম নৌবহর বঙ্গোপসাগরের দিকে এগুচ্ছে এমন খবরে আশান্বিত ছিলেন পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান। চীন মার্কিন সরাসরি হস্তক্ষেপে পাকিস্তানি সেনাবাহিনীকে ভারতের আক্রমণ থেকে রক্ষা করবার আশা দেখছিলেন পাক বাহিনীর পূর্বাঞ্চলের অধিনায়ক জেনারেল নিয়াজিও, আর তাই তিনি সময়ক্ষেপণের জন্য প্রেসিডেন্ট ইয়াহিয়াকে যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নেয়ার অনুরোধ জানিয়েছিলেন। এদিন সকালে গভর্নর হাউসে মালিক মন্ত্রিসভা ও প্রাদেশিক সরকারের উচ্চ পর্যায়ের এক বৈঠক ডাকা হয়। এ খবর পেয়ে যায় মিত্রবাহিনী। সকাল 11:15টায় 3টি মিগ জঙ্গি বিমান গভর্নর হাউসে আক্রমণ চালায়। এতে প্রধান হলরুমের বিশাল ছাদটি উড়ে যায়। গভর্নর মালিক এয়ার রেইড শেল্টারে আশ্রয় নেন। এর পরপরই তিনি গভর্নর পদ ত্যাগ করে পদত্যাগপত্র লেখেন এবং
তিনি ও তার পদস্থ কর্মকর্তারা রেড ক্রসের ঘোষিত নিরপেক্ষ এলাকা হোটেল ইন্টারকন্টিনেন্টালে আশ্রয় নেন। এদিকে দুপুরের পর প্রেসিডেন্ট ইয়াহিয়ার কাছ থেকে নিয়াজির বার্তার জবাব আসে, যাতে যুদ্ধবিরতির জন্য অনুমোদন দেয়া হয়। সব আশা শেষ হয়ে যাওয়ায় আসন্ন পরাজয়ের সম্মুখীন লেফটেন্যান্ট জেনারেল নিয়াজি সহ শীর্ষ কমান্ডাররা সন্ধ্যায় ঢাকায় নিযুক্ত মার্কিন কনসাল জেনারেলের হাতে একটি চিঠি তুলে দেন। বলেন, এটাই হলো ভারতের সাথে যুদ্ধবিরতির প্রস্তাব। চট্টগ্রাম সেক্টরে মুক্তিবাহিনী কুমিরা ঘাঁটির পতন ঘটিয়ে চট্টগ্রাম বন্দরের দিকে অগ্রসর হয়। লেফটেন্যান্ট শওকতের নেতৃত্বে মুক্তিবাহিনীর একটি কোম্পানি নাজিরহাট মুক্ত করে। ক্যাপ্টেন গফফারের নেতৃত্বে চতুর্থ বেঙ্গলের একটি দল চিটগং রাঙামাটি রোড ধরে কুমিরা পাহাড় পার হয়ে হাটহাজারী আক্রমণের উদ্দেশ্যে অগ্রসর হয়। ক্যাপ্টেন জাফর ইমামের নেতৃত্বে 10 বেঙ্গলের যোদ্ধারা দুপুর 12টার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় পৌঁছে অপেক্ষা করার সিদ্ধান্ত নেয়। হানাদার বাহিনীর একটি ব্রিগেড কক্সবাজার হয়ে স্থলপথে বার্মায় পালাবার পথে মুক্তিবাহিনীর হাতে ধরা পড়ে। ভারতীয় সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল মানেকশ পাকিস্তান সেনাবাহিনীর উদ্দেশ্যে এক বার্তায় বলেন, আমার সৈন্যরা এখন ঢাকাকে ঘিরে ধরেছে এবং ঢাকার সেনানিবাস কামানের গোলার আওতায়। সুতরাং আপনারা আত্মসমর্পণ করুন। আত্মসমর্পণ না করলে নিশ্চিত মৃত্যু। যারা আত্মসমর্পণ করবে তাদের নিরাপত্তার ব্যবস্থা করা হবে এবং তাদের প্রতি ন্যায়সঙ্গত ব্যবহার করা হবে। এদিন বাংলাদেশের বিভিন্ন এলাকায় শত শত পাক সেনা আত্মসমর্পণ করে। শুধুমাত্র ময়নামতিতেই আত্মসমর্পণ করে 1134 জন পাকিস্তানি সৈন্য। চাঁপাইনবাবগঞ্জ মুক্ত করার যুদ্ধে বীরত্বের সঙ্গে লড়াই করে শহীদ হন ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর। এদিন বান্দরবান, সিরাজগঞ্জ, কেশবপুর, মোরেলগঞ্জ, শাহজাদপুর, শেরপুর, শিবগঞ্জ, উল্লাপাড়া, তারাইল, আক্কেলপুর, পাঁচবিবি, নবীনগর, সাভার, কালিয়াকৈর, গজারিয়া, মির্জাপুর, চাঁপাইনবাবগঞ্জ, কাউখালী, চিলমারি, দোহাজারি, নাজিরহাট, সান্তাহার রেল জংশন হানাদার মুক্ত হয়। 17 বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার দিনটিকে অবিস্মরণীয় করে রাখতে চায় দলটি। এজন্য তারেক রহমানের ফেরার দিন রাজধানী ঢাকায় স্মরণকালের বৃহত্তম জনসমাগম ঘটানোর পরিকল্পনা করছে বিএনপি। এ লক্ষ্যে সাংগঠনিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা সহ সার্বিক কর্মপরিকল্পনা চূড়ান্ত করার কাজ চলছে। বিএনপির দায়িত্বশীল সূত্রগুলো জানিয়েছে, আগামী 2-3 দিনের মধ্যেই এ সংক্রান্ত কর্মপরিকল্পনা চূড়ান্ত হবে। কেন্দ্রীয় বিএনপির সমন্বয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি কর্মসূচি বাস্তবায়ন করবে। 25 ডিসেম্বর যুক্তরাজ্যের লন্ডন থেকে দেশে ফিরবেন তারেক রহমান। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত শুক্রবার রাতে এই সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করেন। এই ঘোষণার পর দলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। বিএনপির নেতারা বলছেন, তারেক রহমানকে স্বাগত জানাতে সারা দেশ থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী, সমর্থক সহ সাধারণ মানুষ ঢাকায় আসবেন। বিমানবন্দর এলাকা থেকে শুরু করে গুলশান বনানী পর্যন্ত বিস্তৃত এলাকায় জনসমাগম ঘটবে। এই প্রস্তুতির ইঙ্গিত সম্প্রতি দিয়েছেন বিএনপির মহাসচিব নিজেও। গত বৃহস্পতিবার ঢাকায় এক দলীয় অনুষ্ঠানে তিনি বলেন, তারেক রহমান যেদিন বাংলাদেশে পা দেবেন সেদিন যেন সারা বাংলাদেশ কেঁপে ওঠে। বিএনপি সেদিন দেশের রাজনৈতিক চেহারা বদলে দিতে চায় বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। যুদ্ধবিধ্বস্ত সুদানের একটি লজিস্টিক ঘাঁটিতে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতারেস জানিয়েছেন, এই ঘটনায় 6 জন নিহত হয়েছেন। স্থানীয় সময় 13 ডিসেম্বর শনিবার মধ্যাঞ্চলীয় আবেই অঞ্চলের কাদুগলি শহরে এই ঘটনা ঘটে। এ ঘটনায় আরও 8 জন আহত হয়েছেন। আহত নিহতদের সবাই বাংলাদেশি। গুতারেস বলেছেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী শান্তিরক্ষীদের উপর হামলা যুদ্ধ অপরাধ হিসেবে গণ্য হতে পারে। তিনি জানান, এই ঘটনায় দায়ীদের দায়বদ্ধ করা হবে। সুদানের সেনাবাহিনী এই হামলার জন্য মিলিশিয়া গ্রুপ র্যাপিড সাপোর্ট ফোর্স RSF-কে দায়ী করেছে।
প্রায় 2 বছর ধরে দেশটির নিয়ন্ত্রণ নিতে সেনাবাহিনীর সঙ্গে রক্তক্ষয়ী সংঘাতে লিপ্ত আছে দেশটি। এ ব্যাপারে আরএসএফের তাৎক্ষণিক মন্তব্য পাওয়া যায়নি। দেশটির সেনাবাহিনী সামাজিক মাধ্যমে কালো ধোঁয়ায় আচ্ছন্ন ঘাঁটিটির ভিডিও শেয়ার করেছে। তেল সমৃদ্ধ আবেই অঞ্চলটি নিয়ে সুদান ও দক্ষিণ সুদানের দ্বন্দ্ব রয়েছে। 2011 সাল থেকে অঞ্চলটিতে জাতিসংঘের শান্তিরক্ষী মোতায়েন রয়েছে। সে বছরই স্বাধীনতা পায় দক্ষিণ সুদান। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনের মাধ্যমে দেশের মানুষ যখন গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের স্বপ্ন দেখছে, সেই সময় আবার নতুন করে দেশের শত্রুরা হত্যাকাণ্ডে মেতে উঠেছে। গত পরশু একটি হত্যা চেষ্টা হয়েছে। এই রকম ঘটনা আরও ঘটতে পারে বলে তারা আশঙ্কা করছেন। মির্জা ফখরুল বলেন, আমরা আশঙ্কা করছি যে এই রকম আরও ঘটনা ঘটতে পারে। 14 ডিসেম্বর রোববার সকালে রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব বলেন, 1971 সালে 14 ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী তাদের দোসরদের যোগসাজশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, গবেষক, কবি, সাহিত্যিক, সাংবাদিক সহ অনেককেই তুলে নিয়ে গিয়ে হত্যা করে। জাতি তার সর্বশ্রেষ্ঠ সন্তানদের হারায়। বুদ্ধিজীবী হত্যাকাণ্ডকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে উল্লেখ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, বাংলাদেশকে সম্পূর্ণভাবে মেধাহীন করে দেওয়ার জন্য এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল। এই দিনে বারবার সেই শ্রেষ্ঠ সন্তানদের কথা জাতি মনে করবে, স্বাধীনতার চেতনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট এবং গণভোটের ব্যালট একই বাক্সে ফেলতে হবে। গণভোটের ব্যালট হবে গোলাপি। 13 ডিসেম্বর নির্বাচন কমিশন থেকে জারি করা এক পরিপত্রে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, একই দিনে অনুষ্ঠিত হবে গণভোট ও জাতীয় নির্বাচন। জাতীয় নির্বাচনের ব্যালট সাদা হলেও গণনার সুবিধার্থে গণভোটের ব্যালটের রং হবে গোলাপি। এছাড়া গণভোট ও জাতীয় নির্বাচনের ব্যালট একই বক্সে ফেলা হবে। খুলনায় নগরের একটি লেদ কারখানা থেকে অস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। এ সময় আটক করা হয়েছে 3 জনকে। নগরের জোড়াগেট এলাকায় ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির উপকেন্দ্রের পাশের লেদ কারখানাটিতে গতকাল শনিবার সন্ধ্যায় অভিযান চালায় পুলিশের গোয়েন্দা শাখা। কেএমপির উপ পুলিশ কমিশনার তাজুল ইসলাম জানান, কারখানাটি অন্তত 6 মাস ধরে কার্যক্রম চালিয়ে আসছিল। কারখানাটি থেকে অস্ত্র সরবরাহের তথ্য পেয়েছিল পুলিশ। পরে নজরদারি শুরু করা হয়। তিনি আরও জানান, এই কারখানায় পূর্ণাঙ্গ অস্ত্র তৈরি করা হতো না। ছাঁচের মাধ্যমে অস্ত্রের প্রাথমিক কাঠামো তৈরি করা হতো। পরে সেগুলো ফিনিশিং বা প্রক্রিয়াজাত করতে অন্য একটি কারখানায় পাঠানো হতো। যে পরিমাণ যন্ত্রাংশ জব্দ করা হয়েছে তা দিয়ে অন্তত 30টি অস্ত্র তৈরি করা সম্ভব বলেও জানান তিনি। যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডের ব্রাউন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা চলাকালে বন্দুকধারীর গুলিতে 2 জন নিহত হয়েছেন এবং 8 জন গুরুতর আহত হয়েছেন। এখনও পর্যন্ত হামলাকারীকে আটক করা সম্ভব হয়নি। স্থানীয় সময় 13 ডিসেম্বর শনিবার এই ঘটনা ঘটে বলে খবর দিয়েছে আল জাজিরা। রোড আইল্যান্ডের মেয়র ব্রেট ইসমাইল জানিয়েছেন, সন্দেহভাজন হামলাকারী কালো কাপড় পরা ছিলেন এবং পায়ে হেঁটে তিনি ঘটনাস্থল ত্যাগ করেছেন। তবে ঘটনাস্থলে কোনো ধরনের অস্ত্র পাওয়া যায়নি বলে মেয়র নিশ্চিত করেছেন। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানা ক্রীড়া সংবাদ। আর মাত্র 6 মাস বাকি। শুরু হয়ে গেছে বিশ্বকাপের সময় গণনা। 2026 সালের 11 জুন শুরু হবে ফুটবল বিশ্বের সবচেয়ে বড় উৎসব। এ মাসের 5 তারিখে হয়ে গেছে বিশ্বকাপের ড্র। চূড়ান্ত হয়েছে সূচিও। আয়োজক আর অংশ নিতে যাওয়া দলগুলোর শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে এখন। বিশ্বকাপ হচ্ছে 3 দেশে, যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে। মাঠের ট্যাকটিক্স আর টেকনিকের পাশাপাশি তাই দলগুলোকে ভাবতে হচ্ছে লম্বা ভ্রমণের চ্যালেঞ্জ নিয়েও। বিশ্বকাপের 3 আয়োজক গ্রুপ পর্বের ম্যাচগুলো নিজেদের দেশেই খেলবে। তবে এক এক দেশে এক ভেন্যু থেকে আরেক ভেন্যুর দূরত্বের বেশ পার্থক্য আছে। সেদিক থেকে মেক্সিকোর ভ্রমণই তুলনামূলক স্বস্তিকর। কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বে সব দল মিলিয়ে গড়ে মাত্র 86 মাইল ভ্রমণ করেছিল। এবার তা 5167 মাইল।
এরপরও অবশ্য 2014 ব্রাজিল বিশ্বকাপের চেয়ে দলগুলোর ভ্রমণ কম হবে। সেবার গড়ে গ্রুপ পর্বে দলগুলোকে 7054 মাইল ভ্রমণ করতে হয়েছিল। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানা বাণিজ্য সংবাদ। বিশ্ববাজারে সোনার দাম বেড়ে যাওয়ার কারণে দেশেও বাড়ছে। গত 3 দিনে ভরিতে সোনার দাম বেড়েছে 4502 টাকা। এতে 14 ডিসেম্বর রোববার থেকে ভালো মানের অর্থাৎ 22 ক্যারেটের সোনার দাম দাঁড়িয়েছে প্রায় 2,15,000 টাকায়। বাংলাদেশ জুয়েলার্স সমিতি গত শুক্রবার সোনার দাম ভরিতে 1050 টাকা এবং রোববার থেকে আরও 3452 টাকা বাড়িয়েছে। তার মানে 3 দিনের দাম বেড়েছে 4500 টাকা। তার আগে অবশ্য বিশ্ববাজারে আউন্স প্রতি সোনার দাম $4,300 ছাড়িয়ে যায়। বাঙালিয়ানা সায়াহ্নের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।